প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, আশঙ্কার কথাটি বলেছেন যে যারা এই পতিত যে সরকার আছে তারা নানাভাবে চেষ্টা করছে ফিরে আসার এবং তাদের অর্থ ব্যবহার করা হচ্ছে, জনগণকে তিনি সাবধান থাকতে বলেছেন। এই বিষয়টি আসলে আপনার কাছে কতটা আশঙ্কাজনক মনে হচ্ছে? না, মানে ওড়াই দেওয়ার মতো কথা না। আছে, এটা তো স্বাভাবিক, আমরাও কিন্তু এটা বলছি। আছে কেন আমি একটু আগে বলছি, তবে একেবারে কংক্রিট ফর্মে বলি। প্রথমত হচ্ছে, ধরেন বিদায়ী খালি একটা ব্যক্তি কিন্তু নেয়নি, একটা ব্যবস্থা তারা গড়ে তুলেছে, সেই ব্যবস্থার সুবিধাভোগীরা আছে, তারা তো এত সহজে ছেড়ে দেওয়ার কথা না। সুতরাং আর ব্যাখ্যার দরকার নেই। সুতরাং তারা তো চাইবেই ফিরে আসার জায়গায়। এক, দুই নম্বর হচ্ছে, দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের সময় অনেক ধরনের অপশক্তি দেশের অভ্যন্তরে গড়ে উঠেছে, তারা সুযোগ নিতে চাইবে। তিন, দেশের বাইরে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তিগুলো আছে, তারা চাইবে এই সুযোগে, মানে মনে করবে যে একটা পলিটিক্যাল সরকার নেই, নানা ধরনের ঘটনা আছে, আমরা আমাদের আধিপত্য বিস্তারে কাজ করতে পারি কিনা। আর আমাদের চরিত্রে দেখবে যে নানা ধরনের যে ঘটনা আছে, পজিটিভ নেগেটিভ মিলে আছে, তখন নানা মানুষও উন্মুখ হয়ে থাকে এই ধরনের ক্রিমিনালাইজ গ্রুপকে সুযোগ দিতে। সুতরাং প্রতিটা মুহূর্তে আমাদের সজাগ থাকা দরকার। তবে এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, জনগণের ঐক্য গড়ে তোলার কাজটা করতে হবে। আপনার কিন্তু রক্ষা কবচ হবে জনগণ, এবং এই সরকারের যে জনসমর্থন আছে, এই কাজটা করতে হবে। যার জন্য আমি একটা কথা বলি, এই যে শেষে আবার ওনার কারণেই কোর্ট করছি, এইবারও 5 তারিখে ঠিক যখন শেষ হয়ে যায়, তখন আমরা দু একটা কথা যখন বলতে চাইলাম, আমি একটু মজা করে বলি, উনি ছিলেন বলেই বলছি, তখন আমাদের প্রথম আরও কথা বলতে হবে যে না, 2টা কথা না বললে হবে না। তা বললাম যে দেখেন, কোনো বিতর্কিত বিষয়টা আপনাদের দিক থেকে না করা ভালো বলে, এটা উনি তো একটা সিনিয়র লোক, তখন উপদেষ্টা এবং অন্যদের দিকে তাকায় বলেছিলাম 2টা কথা, ইচ্ছা করে এখন বললাম না আমি, কারণ আমি এক কথা বারবার বলতে চাই না। কিন্তু এই কারণে বলছি যে এই যে ঐক্য গড়ে তোলার জন্যে এই সরকারের অনেকগুলো বিষয় আছে, যারা অনেক বিতর্কিত কথা নিয়ে আসছে, মনে রাখতে হবে। সুতরাং বাংলাদেশ, ইতিহাস, ঐতিহ্য, এই বিতর্কিত কাজগুলোকে যদি তারা এড়ায় যেতে পারেন, তাহলে দেখবেন জাতীয় ঐক্যের ক্ষেত্রে সমস্যা হবে না, তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা যদি থাকে। আমি এইটাকেই রক্ষা কবচ হিসাবে দেখি। আর এই যে যে কথাগুলো হলো, এখন কিন্তু ইনফরমেশনের থেকে মিস ইনফরমেশন বেশি সব জায়গায় হয়। সুতরাং তার জন্যে ঠিক অত ভালো আমি হয়তো এক কথাই বলতে পারবো না। আমাদেরকে যাতে প্রকৃত ইনফরমেশন পাই, যেটা আজকে বক্তৃতায় অনেক কিছু কিন্তু উনি স্বচ্ছতার কথা বলেছেন, অনেক কিছু হয়তো আমি আরও স্বচ্ছতা দাবি করছি, সেটা অন্য আলোচনা। কিন্তু এই ধরনের প্রতিটি ক্ষেত্রে যদি স্বচ্ছতার জায়গায় আনতে পারি, তার মধ্য দিয়ে যদি ঐক্যর জায়গায় রাখতে পারি, এবং যে যে প্রশ্নে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, সে আমার দল হোক অন্য দল, কনফিউজ হচ্ছে, তাদের সাথে কথা বলে কনফিউশন দূর করুক, দেখবেন ঐক্যের ধারা চলবে, সেটাই হবে রক্ষা কবচ। আজাদ মজুমদার, আপনার কাছে যাইব যে জনগণ যদি বলি যে কারণে এখন যে 2টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছে যদি বলি, একটা হচ্ছে নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা এক ধরনের অস্বস্তি আছে, নিরাপত্তা বোধ কম আগের চেয়ে, এবং আরেকটি হচ্ছে দ্রব্যমূল্য। এই 2টি বিষয় আসলে সরকার চাপে আছে কিনা এই বিষয় 2টি, এবং তারা আসলে কতটা সিরিয়াসলি কাজ করছে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রাষ্ট্র পরিচালনাটাই একটা চাপের বিষয়। একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের জনগণ 18 কোটি, তাদের ভাগ্য নিয়ে কাজ করা, তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা, এটা সহজ কাজ না। এটা এমনিতেই একটা যথেষ্ট চাপের কাজ। তো প্রত্যেকটা ইস্যুই চাপের, শুধু দ্রব্যমূল্য না। তো দ্রব্যমূল্যের বিষয়টা, যেটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টা আজকে কিন্তু ওনার ভাষণে বলেছেন যে ওনার কোনো লুকোছাপা নেই, উনি দ্রব্যমূল্যের কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের কথাও জানিয়েছেন। শুধু এই পদক্ষেপ না, যেই কথাগুলো ভাষণে আসে নাই, সেরকম আরও কিছু আমি আপনার সাথে আজকে যোগ করতে পারি। যেমন আজকেও কিন্তু বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা মণ্ডলীর যারা গুরুত্বপূর্ণ সদস্য, তারা দ্রব্যমূল্য নিয়ে আলোচনা করেছেন, দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রত্যেকটা দ্রব্যের বাজারের কি অবস্থা, স্টক কি, সামনে খাদ্যের স্টক কি, রমজানে কি স্টক হতে পারে, শুল্ক ছাড় দিলে দাম কতটা কমবে, এগুলো নিয়ে আলোচনা করেছেন। এটা নিয়ে সরকার অবশ্যই কনসার্ন, কারণ মানুষের তো সরকারের কাছে প্রত্যাশা আছেই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে একটা কথা বলেছেন যে আমাদের সরকারের একটা অন্যতম বড় কাজ হচ্ছে এখন এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, কারণ আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তো এই এক্সপেকটেশন ম্যানেজমেন্ট করতে গেলে দ্রব্যমূল্য অবশ্যই একটা বড় বিষয়। দ্রব্যমূল্য নিয়ে সরকার কাজ করছেন, পণ্যের বাজার পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে, এবং প্রতিদিন কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাতে দ্রব্যমূল্য কমে আসে, এবং দ্রব্যমূল্য কিছু কিছু ক্ষেত্রে এইটার সুফলও কিন্তু এসেছে। আপনি একটা জিনিস আপনাকে আমি বলি, ভাই কিছুক্ষণ আগে আলোচনায় 57 লাখ
স্মার্ট কার্ডের কথা বলেছেন, উনি বলেছেন যে রেশন ব্যবস্থা যদি চালু করা যায় সার্বজনীনভাবে ভালো, এটা অবশ্যই ভালো, কিন্তু সরকারের কিছু সক্ষমতার বিষয় আছে। আমাদের টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যার বাজেট হচ্ছে 11,000 কোটি টাকা, মার্কেট ইন্টারভেন করার জন্য সরকারের এটা একটা বড় প্রতিষ্ঠান। এই টিসিবির জনবল হচ্ছে মাত্র 140 জন। 140 জনের মধ্যে পিয়ন, দারোয়ান, ড্রাইভার তারাও আছেন। তো তাদেরকে বাদ দিলে তারা তো আর মার্কেট ইন্টারভেনশন করবেন না। সো মার্কেটের জন্য, জনগণের জন্য যে কাজ করবেন সেই জনবলটা কতজন? এই টিসিবির এই জনবলটা কিন্তু এটা এমন না যে এই সরকার এটা করেছে, এটা ইচ্ছে করে টিসিবির মতো একটা কার্যকর প্রতিষ্ঠান যারা মার্কেট ইন্টারভেন করতে পারতো, এটা কিছু ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার জন্য ইচ্ছে করে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে আরও ইফেক্টিভলি কীভাবে জনগণকে সার্ভিস দেওয়া যায়, সরকার কিন্তু সেই চেষ্টাটা নিত্য করছে, কিন্তু এইটা একটু সময় সাপেক্ষ বিষয়। আপনি চাইলেই ওভারনাইট টিসিবির খোলঞ্চে বদলে ফেলতে পারবেন না। এবং আরও যেসব কিছু কিছু পদক্ষেপ আছে যেগুলো শর্ট টার্মে নেওয়া যায়, সেই পদক্ষেপগুলো কিন্তু সরকার নিচ্ছে। অনেকগুলো পণ্যে এখন কিন্তু শুল্ক প্রায় শূন্য এসেছে। দেশের যে অর্থনীতির যে অবস্থা, আমাদের আগের সরকার যে অবস্থায় দেশের অর্থনীতিকে রেখে গেছে, সেখান থেকে সরকারের জন্য কিন্তু কর ছাড় দেওয়াটা খুব কঠিন বিষয়, কারণ সরকারকে তো দেশটা চালাতে হয়। তারপরেও শুধুমাত্র জনগণের কথা বিবেচনা করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে রাখে, তাতে অনেকগুলো পণ্যতে আসলে শুল্ক এখন একেবারে শূন্য নেমে এসেছে।